আজ হচ্ছে 23শে আগস্ট 2025 সাল। এখন বাজে রাত 10টা। আজকে বড়দির চোখ অপারেশন ছিল, বা চোখটার অপারেশন ছিল সিটি মোড়ের বিশাল হসপিটালে। তো সেখান থেকেই বড়ামান বাড়িতে পেয়ে এলাম আমি। তো এর আগে ডান চোখটা অপারেশন হয়ে গেছিল বন্দির, এবারে বা চোখটা। তো অনেকদিন ধরেই বলছিল করিয়ে নেবো, আর করা তো হবেই যখন, তো ভাবলাম করিয়ে নিই। তো সেই সব অর্ধেকে বললাম যে তুমি চেক আপ করিয়ে নাও, অপারেশন কবে হবে ওটির ডেট দিয়ে নাও। আগস্টের 28 তারিখ হচ্ছে মেডিক্লেম রিনিউ করার ডেট। তো আমাদের যার কাছ থেকে মেডিক্লেমটা করা আছে, তো সে বলল যে একটা কাজ করো, 28 তারিখের আগে ওটি করিয়ে নাও, তাহলে তোমার এখন যে মেডিক্লেম পলিসিটা রয়েছে এর মধ্যেই তোমার হয়ে গেল। তাহলে নতুন যখন 28 তারিখে করে রিনিউ করবে, তার মধ্যে ওই বছরে আমি এই ক্লেমটা যাবে না। তাহলে ঠিক আছে, কত যেমন হবে তাহলে করে নিচ্ছি। তো ডাক্তার দেখানো হলো, ওটির ডেট দিল। তো আমরা 23 তারিখের ডেট নিলাম, 23শে আগস্ট, অর্ডার আজকের। তো যথারীতি আমি গেলাম। তো বদ্দিকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি আগের দিন আমার ওখানে চলে যাও, কারণ পড়ানো তো পাশেই থাকে। তাহলে পরদিন সকালবেলা যেতে সুবিধা হবে। সকালবেলা 10টার সময় টাইম দিয়েছিল। বললো আচ্ছা ঠিক আছে। তো সেই হিসেবে বদ্দিক বড়াতে বলে গেছিল যে আমি শুক্রবার দিন রাত্রে তোর কাছে চলে যাব, শনিবার দিন ওখান থেকে চলে যাবো, সুবিধা হবে। তাহলে ঠিক আছে, আমি চলে যাবো এই হাতে, অর্থাৎ মধ্যমগ্রাম থেকে। আমি মধ্যমগ্রামে রয়েছি, কিন্তু অপারেশন হওয়ার পর 10 দিন যে সাবধানে থাকতে হয়, ঠিক আছে, চোখটার জন্য। তো সেই সময়টা কোথায় থাকবে? এর আগের বার যখন ডান চোখটার অপারেশন হয়েছিল, তখন ভর্তি বড় আমার কাছে ছিল, বড় আমার নিজেই বলেছিল। তো এইবারে ভর্তি যেহেতু এখন নতুন ফ্ল্যাট নিয়ে এসে এয়ারপোর্টে ভাই যেখানে থাকে সেই বিল্ডিং এর ঠিক অপোজিটের বিল্ডিং এ অনেক কিছু ভাবনা চিন্তা করে, যে ভাই কাছে রয়েছে, বিপদে আপদে সমস্ত কিছু, তো সেই ভেবেই করা। তো যেটা আমি এক্সপেক্ট করেছিলাম সেরকমই হয়েছে। তো ভাই এই নিয়ে কোনো কিছুই বলেনি। এবার আমিও দেখার জন্য আমিও বন্দিকে কিছু বলি যে অপারেশন হওয়ার পর তুমি কোথায় থাকবে, কিভাবে থাকবে, খাওয়া দাওয়া কিভাবে করবে, কি দেখাশোনা করবে। অবশ্য আমি নিজে থেকেই ঠিক করে রেখেছিলাম, আমি সেটা বলিনি যে শনিবার দিন যখন ওটি হবে, ওটির পরে আমি ওলা বা উবের করে আমি মধ্যমগ্রামে নিয়ে আসবো। ইভেন মধ্যমগ্রামে যে আমার খাটটা ছিল সেটা বদ্ধি ওই নতুন ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছে। সেই জন্য শোয়ার মতো জায়গা বলতে তেমন কিছু নেই, এবং সেটার জন্য আমি প্ল্যানও করেছিলাম একটা, আমার যে খাটটা চলে গেছে রটারানের খাট, সেটা 6-7 সাইজের। তো 6-7 সাইজের আমি একটা ম্যাট্রেস কিনবো। আমি ম্যাট্রেসটা দেখলাম কয়েকদিন আগেই, ম্যাট্রেসটা দেখলাম, ওই নর্মালটাও জিজ্ঞেস করছিল যে কেন, এলাম এই কারণে কিনবো। ওই ম্যাট্রেসটা কিনে নিতাম, এখানে শুতো, তারপর 10 দিন 2 সপ্তাহ পরে যখন এয়ারপোর্টের ফ্ল্যাটে চলে যেত, তখন আমি ম্যাট্রেসটা পাঠিয়ে দেবো ওখানে, কারণ ওখানে লাগবে। ওখানকার ওই পশুর মধ্যে যেটা ছিল সেটা একদম পাতলা হয়ে গেছে, অনেক পুরনো, চেন পড়তে হতো। তো এই হচ্ছে। তো শনিবার দিন অপারেশন বাজিয়ে, সেই অপারেশন হওয়ার আগে পর্যন্ত বৃহস্পতিবার অব্দি আমি কিন্তু বদ্দিকে কিছু বলিনি যে তুমি কোথায় থাকবে, কি থাকবে। এবার বদ্দি কিন্তু চিন্তা করে যাচ্ছে। সুশান্ত আমাকে বললো না, সুশান্ত আমাকে কিন্তু এখনো একটু বললো না যে আমি কোথায় থাকবো, কি না কি করবো। আর বদ্দ কিন্তু আমাকে বলেনি যে ভাই আমাকে কিছু বলেছে, ঠিক আছে, যে তুমি কোথায় থাকবে কি না তো আমি যাকে ওরকম বলবে না কিছু। তো এবার তারপরে বড় আমার সাথে কথাবার্তা বলে শেষে বৃহস্পতিবার রাত্রে বড় মানে মামি ফোন করেছিল। বড় মা বলেছে যে তুমি আমার এখানে থেকো, আর কোথাও যেতে হবে তবে না, এই সেই হ্যান ত্যান। যে আচ্ছা ঠিক আছে। তারপরে সকালবেলা আমি বললাম যে বড় আমাদের সকালবেলা ওটির সময়টা তুমি যেতে বলো সকালবেলা, কারণ এই বৃষ্টি হচ্ছে কদিন ধরেই, খুব বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে আমার যদি যেতে দেরি হয়ে যায়, সেই কারণ তো আমি চলে গেলে বড় মা চলে আসবে। তো সেই হিসেবে বড় মা বললো যে আমার 11টা থেকে পেরেন্টসের মিটিং আছে, কারণ দীপ জয়েন্ট দিয়ে কম্পিউটার সায়েন্স করছে, ভুবনেশ্বরে ভর্তি হয়েছে এই বছরই, এই 1 মাস হলো। তো ওর পেরেন্টস মিটিং আছে অনলাইনে। তাই বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি চলে আসবো, 10:30টার মধ্যে চলেই আসবো আমি। তো
তারপরে 10 নাগাদ আমি ওখানে পৌঁছে গেলাম। তারপরে আমাকে বললো তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি আছি। তো তার আগের দিন আবার আমার শাশুড়ি মা খিচুড়ি করে পাঠিয়েছিলেন, এবং খিচুড়ি করে পাঠিয়েছিলেন প্রায় 4 জনের মতো খিচুড়ি। 3-4 জনের সব তো খেতে পারিনি, তো আর একটা বাক্সে একটা পটে রমেশদা দিয়ে দিয়েছে। আমি বলে তুমি দিয়ে দাও, আমি তাহলে নিয়ে চলে যাবো, ওখানে দিয়ে দেবো। আমি তার বললাম আচ্ছা ঠিক আছে। এইবার তারপর সমস্ত হয়ে টয়ে গেল, সমস্ত কিছু ফর্ম ফিল আপ তো আগে করে জমা করেছিলাম। তো তারপরে এই 11:15 নাগাদ তারপরে এই বদ্দিকে ডাকলো। তারপর আমাকে বলে দিল যে আপনি নিচে গিয়ে বসুন। তো আমি দেখলাম এবার ওই সময়টা তাড়াহুড়োর মধ্যে ওই খিচুড়িটা আমি গরম মধ্যে ভুলে গেছিলাম। এবার যেহেতু বদ্দিকে নিয়ে গেছে পটির জন্য, তাই আমি বললাম তাহলে একবার আমি এটা দিয়েই আসি। তারপরে গেলাম, বললাম যে আরে এটা নাও, এটা আমি দিতে বলে দিয়েছিলাম। বললো আচ্ছা, বললো একটু বসো টসো, আমি কথাবার্তা বললাম টললাম এসি। তারপরে বলে টলে নিয়ে এই আমি আবার গেলাম, ওখানে গেলাম 12টা আবার গেলাম। তারপর দেখলাম ছোট মামা চলে এলো, কারণ ওই বড় মামা বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম, বেরোতে দেখি ছোট মামা, অথচ ওই শনিবার দিন ছোট মামা থাকার কথা নয়। বললো যে না আজকে ছুটি নিয়েছি, এই শরীরটা ভালো নেই। আমি বললাম যে আচ্ছা। আমার বলছে তুই, আমি বললাম যে এরকম বর্তির তো এই অপারেশন আসছে, এই তো তোমাদেরকে বলেনি? বললো অপারেশনটা হয়ে যাওয়ার পরেই বলবো। তারপরে ছোট মামা এলো, এমনি কথাবার্তা বলছিলাম। তারপরে আবার বড় মা চলে এলো। আমি বললাম যে তুমি আবার এখন এলে, তুমি তো একবারে মানে হয়তো হয়েছি, আমি একবারে স্নান খাওয়া করি আজকে বাদতে। তার আমাকে বলেছিল দুবার আমার এখানেই খেয়ে নেবি। বললাম ঠিক আছে। তো ওরকম কথাবার্তা চলছে। তারপরে এই দেখতে না দুপুর থেকে দাঁড় দিল, বললো যে ওটি হয়ে গেছে। তারপরে আমি গেলাম সমস্ত কাগজপত্র নিয়ে, সব বিশ্বাস সার্টিফিকেট সব দিয়ে দিল। তারপরে এবার ওই দেড়টার সময়, জাস্ট একটু আগেই দেখি ভাই ফোন করছে বদ্যির মোবাইলে। এবার বদ্যির মোবাইলটা আমার কাছে, তো আমি ফোনটা তুলিনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে বদ্যির ফোনে রিং হয়ে যাওয়ার পরে ও হয়তো আমাকে ফোন করবে। তো দেখলাম ও আমাকেও ফোন করেনি, কারণ ও ভালো মতোই জানে যে আমি গেছি। তো নর্মালি কারোর যদি অপারেশন হয়, আপনি তো তাকে ফোন করবেন না, তার সাথে যে গেছে আপনি তাকে ফোন করবেন, সেটাই শোনানো। তো দেখলাম আমাকেও ফোন করলো না। আমি আচ্ছা ঠিক আছে, হয়তো পরে ফোন করে নেবে তাহলে। তারপরে ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে গিয়ে মেডিক্লেমের জায়গায় গিয়ে দিলাম। তো আমি জিজ্ঞেস করলাম, বলে 2 ঘন্টা তো লাগবে। তারপরে বলো টলো। তারপরে আমি মাকে বললাম তোমরা চলে যাও, বলে যে দিয়েছো তাহলে খেয়ে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমিও গেলাম, খেয়ে দিয়ে এলাম। এসে ওয়েট করছি। আমি গেলাম তাহলে আমারও চোখটা একবার দেখিনি, সেই 1.5 বছর আগে দেখেছিলাম। মনে হচ্ছে পাওয়ারটা হয়তো বেড়েছে হালকা, একদম হালকা, জাস্ট প্লাস পাওয়ার, একদম বই পড়তে দিলে অসুবিধা হয়। তারপরে নাম লেখালাম, ফিস দিলাম, করলাম। এর মধ্যে আমাদের মেডিক্লেম যাত্রাতে করে সে ফোন করলো, বললো যে আরে ডিসচার্জ করেছো? আমি বললাম যে না, এখনো তো অ্যাপ্রুভাল আসেনি। বললো যে আরে অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমি এদিক থেকে করে দিচ্ছি। এটা খুব ভালো, দারুণ ছেলে। তো সঙ্গে সঙ্গে আবার ওইদিকে গেলাম। আমি বললাম যে এরকম স্মৃতি সহকারে এটা ডিসচার্জ এটা হয়ে, বলছে আপনাকে তো অনেকবার নাম দেখেছি, কাউকে পেলাম না। বললাম যে নাম তো উপাস তাকে পেয়েছি, বলেছি আপনারা অ্যানাউন্সমেন্ট করবে, কারণ কোনো কিছু হলে অ্যানাউন্সমেন্ট করছে। মেডিক্লেমের যে দিকটা দাবে থাকে সেদিকটা এমনি মুখে রাখে, সেদিকে আর অ্যানাউন্সমেন্টের জায়গা নেই। কেউ যদি অন্য পাশে দাঁড়িয়ে থাকে সে শুনতে পাবে না। তারপরে ওই 3:30 বাজে বোধহয়, হ্যাঁ 3:30 বাজে। এবার আমি দেখলাম যে আমি তো নাম লিখে ফেলেছি, আমি তো দেখানোর জন্য কি করবো, আমি ছোট আমাকে ফোন করলাম। ছোট আমাকে ফোন করে বললাম যে তুমি এসে বদ্দিকে নিয়ে যাও, কারণ ছোট আমার নিচে থাকে, ওরা আমরা করে দেখ। তারপর নিয়ে গেল, আমি ওইদিকে দেখলাম দেখি আমি ওই 4:30-5টা নাগাদ চলে গেলাম। তারপরে এমনি কথাবার্তা হচ্ছে 7টা অব্দি ছিলাম। তার মধ্যে আরো ফোন কিছু আসে। 7টা নাগাদ দেখি ভাই আবার ফোন করছে বদ্দিকে। ওই জিজ্ঞেস হচ্ছে অপারেশন হয়ে গেছে কিনা, সাকসেসফুলি সেই হ্যান ত্যান সমস্ত কিছু কথা সেই। তারপরে কথাবার্তা হয়ে যাওয়ার পরে তারপরে বদ্দি বলছে যে ও আমার ঈশ্বর তুমি ওখানেই খাবে। তো বদ্দি আমি বলেছে যে হ্যাঁ এখানে খাবে, কেন ঈশ্বরী কি আমাকে রাখবে? বলছে হ্যাঁ আসতেও পারো। তখন বদ্দি বলেছে যে না, ইতি যে অপমান করেছে তারপর তো আমি এইবারে যাবো না, তোরা জানিস। হ্যাঁ, তো তো কথা হচ্ছে ওর যে দুপুরবেলা ফোন করেছিল 1:30 নাগাদ, তারপরে আর আমাকেও ফোন করেনি, বদ্দিকেও ফোন করেনি। তারপরে 7টার সময় বদ্দিকে ফোন করেছে, ঠিক আছে। তো বদ্দি যেহেতু চোখের অপারেশনটা হয়েছে, সেই জন্য আমি আর মানে ভারীভাবে বা সেইভাবে আমি কিছু বলিনি। জাস্ট ওই মজার ছড়ে বললাম যে কিরকম মাথা মোটা দেখেছো, মানে যার অপারেশন হয়েছে ও তাকে ফোন করছে।
তখন বদ্দি বললো, হ্যাঁ বুদ্ধি শুদ্ধি কিচ্ছা নেই। হ্যাঁ মানে তো কিন্তু ব্যাপারটা হচ্ছে বুদ্ধি শুদ্ধি সব জায়গাতেই আছে। হ্যাঁ তো ও এক বলার জন্য আমাকে বলেনি যে বদ্দির অপারেশন হবে, বদ্দি কোথায় থাকবে। ঠিক আছে, বদ্দিকেও সেটা বলেনি যে কোথায় থাকবে তুমি, কি না থাকবে না থাকবে। অথচ ওর বাড়ির সামনেই ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল এই একটাই কারণে যে বন্ধু যেহেতু বয়স হয়েছে, ঠিক আছে, আমি আর ভাই ছাড়া কেউ নেই দেখবার জন্য। তো দেখবার জন্য বলতে ওটা ওই খাতায় করণেই আর কি। তো এটাই চাইবেন, ও আমাকেও ফোন করেনি যে কি হলো না হলো। তারপরে বড় মা তখন বলছিল সন্ধ্যাবেলায় ফোনটা আসার পরে যে তুই তো প্রাইভেট মানে কাজ করিস, তুই ছুটি নিয়ে আসতে পারলি, ও আসতে পারবে না। আমার মনে আছে এই 31শে ডিসেম্বর 2024, 31শে ডিসেম্বর বাবা মারা গেলেন। তার আগের দিন যখন ভর্তি পড়ানো হলো, আমি তো গিয়েছিলাম, আমাকে ছোট কাকা অঙ্কর ছোট কাকি। তো ভাই বদ্দিকে বলেছিল বোধহয় যে ও তারও তো গেছে, আমার কি হবে। হ্যাঁ, বাবা সেরিব্রাল হয়েছে, সেখান থেকে গ্রামে বাইরে থাকতেন। ছোট কাকা কাকি বড় কাকা সব নিয়ে এসছে। সকালবেলা ওই 9:30 নাগাদ আমাকে ছোট কাকি ফোন করেছিল, আমিও তারপরে 10:50 নাগাদই তারপরে ফোন করেছিলাম। মাঝেরটা ফোনটা করিনি কারণ ওর স্কুটি চালিয়ে হয়ে যাচ্ছিল, ও 15:10 করেছিল। তো 30শে ডিসেম্বর সকালবেলা ওই 9:30 ভর্তি করানো হয়েছিল। ও এসছিল তারপর দিন দুপুরবেলা 1টা নাগাদ। অভিযোগ শহরে যেহেতু গেলে না দাদা গেল, বললো যে দুজন দিয়ে কি হবে, একজন তো আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো ভিডিওটা এই জন্য করা যে আগেকার দিনে যেরকম আমরা ছবি তুলতাম, প্রিন্ট করে রাখতাম ভবিষ্যতের জন্য, মানে গ্যালারি হিসেবে, তো এখন তো ডিজিটাল গ্যালারি। তো সেই জন্য ঠিক করেছি জীবনে যা হবে সেটাকে এরকম ডিজিটালি রেকর্ড করে রাখ। ঠিক আছে, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, বা যে কোনো জায়গায় হোক, এরকম আপলোড করে রাখবো। এতে কি হবে, ভবিষ্যতে আমার পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তারা জানতে পারবে, দেখতে পারবে, তাদের কাছে হিস্ট্রিটা ক্লিয়ার থাকবে। ইভেন এখন যেরকম আমরা জানি না যে আমার মানে বাবার যে বাবা, তার বাবা সেরকম মানে কি ছিলেন, কি করতেন, তেমন কিছু জানা নেই। তো এখন সেই সুযোগটা রয়েছে। তো ডিজিটাল ফুটপ্রিন্ট যেটাকে বল, তো ডিজিটালি ফুটপ্রিন্ট আমি রেখে যেতে চাইছি, এবং আমার মনে হয় এটা সবারই এরকম রাখা দরকার। তাহলে কি হবে, হিস্ট্রিটা ক্লিন থাকবে এবং সবাই সবার ব্যাপারে জানতে পারবে, শিখতে পারবে। এটাই যা। তো দেখি কতটা কি ভিডিও করতে পারি এরপর থেকে। এইটাই আমার প্রথম ভিডিও, তবে এর অতীতে কি হয়েছে সেই নিয়েও আমি ভিডিও বানাবো, ছোট 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 করে সময় পেলে, এবং এক করে আপলোড করব, এবং প্লে লিস্টে সেইভাবে আমি অ্যাড করে দেবো। তো আমি চেষ্টা করছি আমার জন্ম সাল থেকে তারপরে যা যা মনে আছে এক এক করে ভিডিও করতে, এবং চেষ্টা করব সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করার জন্য। তাহলে কি হবে, এতদিনের তো ভিডিও অনেকটা তাহলে কভার করতে পারবো যত তাড়াতাড়ি সম্ভব। মানে বছরে 52টা ভিডিও মানে অনেকটাই কভার করতে পারবো। এটাই যা।